ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। দেখো বন্ধুরা, আজকে আমরা আমাদের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড লেয়ার ওয়ানের ফিজিক্সের আলো চ্যাপ্টারটা নিয়ে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, তো তোমরা অবশ্যই এটা বই থেকে ভালোভাবে পড়ে নেবে এবং যতটা পারো প্র্যাকটিস করবে। প্রচুর এমসিকিউ প্র্যাকটিসের দরকার আছে। তোমরা যে যে বই থেকে পড়ো অবশ্যই ভালোভাবে পড়বে। তো চলো আমরা কিছু আলোর চ্যাপ্টারে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্ন বলেছে, দেখো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্ভব যদি আলো প্রতিসৃত হয়। কোথা থেকে কোথায় প্রতিসৃত? যদি কাঁচ থেকে বায়ুতে যদি আলো প্রতিসৃত হয় তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্ভব। নেক্সট প্রশ্ন দেখো, কোনটাতে প্রতিসরণের ফলে বিচ্ছুরণ হয় না? এটা হবে জানালার কাঁচে। জানালার কাঁচে কিন্তু প্রতিসরণের ফলে কিন্তু বিচ্ছুরণ হয় না। কাঁচের গ্লাসে প্রতিসরণে আপতিত রশ্মি ও নির্গম রশ্মির মধ্যবর্তী কোণ কত? এটা হয়ে যাবে 0 ডিগ্রি। ওকে। নেক্সট দেখো 4 নম্বর, সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব কেমন হয়? অসৎ এবং সোজা। এটা মনে রাখবে। 5 নম্বর, প্রতিসরণের সময় চ্যুতি সর্বোচ্চ হলে আপতন কোণের মান কত? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা চ্যুতি সর্বোচ্চ হলে আপতন কোণের মান কত হবে? না, আপতন কোণের মান হবে, দেখো, এটা হয়ে যাবে হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাবে। এটা হয়ে যাবে 90 ডিগ্রি। তোমরা দেখে নেবে প্রতিসরণে যে চ্যুতি আছে, সেই চ্যুতি আহ, তোমরা এটা একবার বের করে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কিভাবে এটা হলো। ঠিক আছে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, যে সিনেমার পর্দায় উৎপন্ন প্রতিবিম্বটি কেমন হয়? সিনেমার পর্দায় উৎপন্ন প্রতিবিম্বটি সৎবিম্ব ও সমশীর্ষ হয়। আমরা জানি যে সিনেমার পর্দায় কিন্তু সৎবিম্ব গঠিত হয়। তো এটা আশা করি তোমরা জানো, এটা একটা ইজি প্রশ্ন ছিল। নেক্সট 7 নম্বর দেখো, দুটো সমতল দর্পণের মধ্যে, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা দিয়ে অঙ্ক আসতেই পারে। দুটো সমতল দর্পণের অন্তর্বর্তী কোণ 45 ডিগ্রি হলে তাদের মাঝে অবস্থিত কোনো বস্তুর প্রতিবিম্বের সংখ্যা কত? তা আমরা জানি ফর্মুলা কি, 360 ডিগ্রি বাই এন -1। 360 ডিগ্রি বাই এন মানে 360 বাই থিটা, অ্যাকচুয়ালি যত ডিগ্রি অ্যাঙ্গেল আছে ওটা থিটা। তো ধরো থিটাটা আমার হচ্ছে এখানে কত বলা যায়, 45 ডিগ্রি। তাহলে 360 বাই 45 আমাদের কত হচ্ছে ক্যালকুলেট করলে? 360 বাই 45, এটাকে আমরা, দেখো, 360 বাই 45 এটা করলে আমাদের দ্বারায় 8, তাই তো, ইকুয়াল টু 8 হয়। 8 - 1, তাহলে উত্তর কত হয়ে যাবে? 7টি। উত্তর হয়ে যাবে 7টি, 7-এর সি। আচ্ছা, 8 নম্বর, ক্যালাইডোস্কোপ যন্ত্রে আয়না তিনটিকে কিভাবে লাগানো হয়? এটাকে আয়না তিনটিকে লাগানো হয় প্রিজমের আকারে, এটা মনে রাখবে অবশ্যই। আচ্ছা, 9 নম্বর প্রশ্নটা কি বলছে? সমতল দর্পণের দিকে কোনো একটা বস্তু ভি বেগে এগিয়ে আসছে, তাহলে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে আপেক্ষিক বেগ কত হয়? এই এই যে ভি বেগে এগিয়ে আসা বা ভি বেগে পিছিয়ে যাওয়া, এই ধরনের যে প্রশ্নগুলো, এটা কিন্তু আমাদের অলিম্পিয়াডে কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, এটা আসতেই পারে। দেখো, ভি বেগে যদি এগিয়ে আসে তাহলে প্রতিবিম্বের মধ্যে, বস্তু আর প্রতিবিম্বের মধ্যে আপেক্ষিক বেগ হয়ে যাবে 2v। ওকে, এটা হয় 2v। নেক্সট দেখো, নিচের কোনটি কখনোই আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান হতে পারে না বলেছে? তো এটার উত্তর হবে শূন্য। শূন্য কখনো আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান কিন্তু হতে পারে না। ঠিক আছে। তারপর দেখো 11 নম্বর, একটা আলোকরশ্মি বলেছে কি, প্রতিফলনের ওপর প্রতিফলনের ওপর যে কোণে আপতিত হলে আপতিত ও প্রতিফলিত রশ্মি একে অপরের উপর লম্ব হবে। এটা বুঝতে হবে, কনসেপচুয়াল কোশ্চেন। একটা আলোকরশ্মি প্রতিফলনের ওপর, মানে প্রতিফলকের ওপর অ্যাকচুয়ালি, যে কোণে আপতিত হলে, মানে ধরো এই একটা আমার প্রতিফলক আছে, ধরো এটা একটা ধরো দর্পণ, ঠিক আছে। তো আলোকরশ্মি প্রতিফলকের উপর যে কোণে আপতিত হলে, যে কোণে আপতিত হলে আপতন কোণ, মানে আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি একে অপরের উপর লম্ব হবে। ঠিক আছে। সেটা কি হবে? ধরো এই হচ্ছে আমার আপতিত রশ্মি আর এই হচ্ছে আমার প্রতিফলিত রশ্মি। ওকে। তো বলা হচ্ছে কোন কোণে আপতিত হলে, এটাকে যদি আমি অভিলম্ব ধরি, সরি, এটা একটা অভিলম্ব আমরা আঁকবো। ধরো এই হচ্ছে আমার অভিলম্ব, তাহলে এই কোণটা, আর এটা আপতন কোণ না, এটা প্রতিফলন কোণ, তো এটাকে বলা হচ্ছে, এটা 45 ডিগ্রি কোণে যদি আমি
45 ডিগ্রি যদি কোণে যদি আমি আপতিত হয়, তাহলে আপতন কোণ আর প্রতিফলন কোণ কত হবে? এটা 45 হলে এটা 45 হবে, তো দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত দেখো, 90 ডিগ্রি। এটা 90 হচ্ছে, সেটাই বলা হচ্ছে যে আপতিত প্রতিফলিত সে একে অপরের উপর লম্ব হবে। ঠিক আছে, তো এটা উত্তর হয়ে যাবে অপশন এ। 12 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। বলছে একটা আলোকরশ্মি অসমতল দর্পণের সাথে কত কোণ করে থাকে। একটা আলোকরশ্মি একটা অসমতল দর্পণের সঙ্গে কত কোণ করে থাকে? উত্তর হবে কত? 30 ডিগ্রি কোণ করে থাকে। মনে রাখবে এটা। নেক্সট নেক্সট হলো আমাদের 13 নম্বর প্রশ্ন। সমতল দর্পণে গঠিত বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব 10 মিটার হলে দর্পণ থেকে বস্তুর দূরত্ব কত? এটা একটা ইজি প্রশ্ন ছিল, এটা 5 মিটার হবে। কারণ বস্তু আর প্রতিবিম্বের মধ্যে দূরত্ব, মানে এই ধরো সমতল দর্পণটা রয়েছে, এই ধরো সমতল দর্পণ, এবার এরকম ডিস্টেন্সে মনে করো এখানে একটা বস্তু আছে। ঠিক আছে, তাহলে এখানে প্রতিবিম্ব, এটা প্রতিবিম্ব, তাহলে এটা বলেছে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব 10। এই যে বস্তু আর এই যে প্রতিবিম্ব, ঠিক আছে, এটা এটা তোমার হচ্ছে বস্তু, আর এটা হলো কত? প্রতিবিম্ব। তো এর মধ্যে যদি 5 হয়, 10 হয়, 10 মিটার হয়, তাহলে দর্পণ থেকে বস্তুর দূরত্ব কত? দর্পণ থেকে এই যে বস্তুর দূরত্ব, এটা কত হবে? এটা 5 হবে, তাই না? তো ওই জন্য 5 মিটার। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন কি বলছে। আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গমন করলে প্রতিসরণ কোণ কত হয়? আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তাহলে প্রতিসরণ কোণের মান কত হবে? প্রতিসরণ কোণ অবশ্যই আপতন কোণ অপেক্ষা কিন্তু কম হবে। প্রতিসরণ কোণটা আপতন কোণ অপেক্ষা তোমার কমে যাবে। এটা কিন্তু লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, মানে বেসিক্যালি কি হচ্ছে দেখো, এই হচ্ছে আমার ধরো আলোকরশ্মি, আলোকরশ্মিটা এইভাবে আমার পড়লো। ঠিক আছে, এটা এটা হচ্ছে মাধ্যমের বিভেদ তল, বিভেদ তল। তো আলোক রশ্মি কি হচ্ছে, এটা হচ্ছে আপতিত রশ্মি। আপতিত রশ্মি এটা হচ্ছে অভিলম্ব, মনে করো অভিলম্বটা এন এন ড্যাশ, কথার কথা। তো এটা যদি আপতিত রশ্মি হয়, এটা অভিলম্ব থেকে দেখো অভিলম্ব কাছাকাছি চলে আসে না, মানে এটা যদি আমার আপতন কোণ হয় আই, আর এটা কত হবে? প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ কত হবে? আর। তাহলে অবশ্যই যে আপতন, মানে এখানে বলা হচ্ছে আরটা শুড বি লেস দেন কিন্তু আই হচ্ছে, এটাই বলা হচ্ছে। ঠিক আছে, তার মানে আপতন, আপতন তাহলে কি হলো? প্রতিসরণ যে কোণটা হচ্ছে মানে আর, এটা হচ্ছে আপতন কোণ অপেক্ষা কম হয়। ওকে, নেক্সট দেখো 15 নম্বর। নিচের কোনটি ভুল? বলা হচ্ছে নিচের কোনটি ভুল। দেখো, অভ্র হলো সমসত্ব আলোক মাধ্যম, এটা হলো ভুল। অভ্র বেসিক্যালি অসমসত্ব আলোক মাধ্যম, অভ্র এখানে বলা হচ্ছে সমসত্ব আলোক মাধ্যম, এটাই হচ্ছে এখানে ভুল। নেক্সট 16 নম্বর। একটা ঘড়ির ডায়ালে সংখ্যার বদলে শুধু চিহ্ন আঁকা আছে। প্রশ্নগুলোকে ভালো করে পড়বে। ফিজিক্সের প্রশ্ন বা কেমিস্ট্রির প্রশ্ন, ফিজিক্সের প্রশ্ন বেসিক্যালি কিন্তু অনেক কনসেপচুয়াল দেবে। তো যেহেতু এটা স্কুল লেভেলের এক্সাম নয়, তো এটা একটা অলিম্পিয়াড লেভেলের এক্সাম, তো তোমরা কিন্তু অবশ্যই বই থেকে কনসেপ্টগুলো খুব ভালোভাবে বুঝে নেবে। একটা ঘড়ির ডায়ালে বলছে সংখ্যার বদলে শুধু চিহ্ন আছে। একটা সমতল দর্পণে ঘড়িটিকে দেখে মনে হলো 5টা বেজেছে, তাহলে প্রকৃত সময় কত? প্রকৃত সময় হবে আমাদের 7টা। প্রকৃত সময় কত হবে আমাদের? 7টা। কেন? আমরা জানি, দেখো এই এই যদি একটা ঘড়ি হয়, এখানে এটা এটা হচ্ছে তোমার 12, তারপর এটা 3, এটা হলো 6, এটা 9, তাই তো? তো বেসিক্যালি কি হচ্ছে এখানে, তোমার যে ভ্যালুগুলো রয়েছে, ঠিক আছে, যে ভ্যালুগুলো থাকবে এখানে ইন্ডিভিজুয়ালি, তো এখানে দেখে মনে হচ্ছে 5টা বাজে। তো 5টা যদি হয়, এটা আমরা বেসিক্যালি এটা ফিজিক্সে দিয়েছে, কিন্তু আমরা অঙ্কের ক্ষেত্রে আমরা জানি ঘড়ির অঙ্কতে যে তোমাকে 5টা বলেছে। তো বেসিক্যালি যখন 5টা বলেছে, তো এটা এটা কি হবে দেখো, এটা এটা হয়ে যাবে যে আহ, যখনই যখনই এরকম অঙ্ক দেবে, তোমরা কি করবে? 12টা ধরে নেবে, মানে 11টা 60। ঠিক আছে, 11টা 60 থেকে 5 বাদ দেবে, 5টা বেজেছে বলছে, কত হবে? 66। তো 660 মানে কত? অ্যাকচুয়ালি 7। তার মানে ঘড়িটা অ্যাকচুয়ালি বাজে কটা? ঘড়িতে প্রকৃত সময় কত? 7টা। বুঝা গেল? নেক্সট, শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার।
শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার হলে পার সেকেন্ড হলে সেকেন্ড ও কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাঁচের মধ্যে আলোর বেগ কত হবে? ওকে, তা দেখো কাঁচের মধ্যে আলোর বেগ কত হয়ে যাবে? এটা উত্তর হয়ে যাবে 2 × 10⁸ মিটার। ঠিক আছে, কেন? কারণ আমরা জানি যে আহ, যে প্রতিসরাঙ্ক ধরো মিউ ইকুয়াল টু কি হচ্ছে, শূন্য মাধ্যমে আলোর বেগ সি বাই ভি। তার মানে ভিটা আমাকে যদি বার করতে হয়, ভি ইকুয়াল টু কি হবে, সি বাই মিউ, তাই না? সি বাই মিউ, মিউটা হচ্ছে প্রতিসরাঙ্ক। তো সি আমার দেওয়া আছে 3 × 10⁸ বাই 1.5, তাহলে 1.5 × 2 মানে 2 × 10⁸, মানে এটা হয়ে যাবে তোমার হচ্ছে উত্তর। ওকে, নেক্সট 18 নম্বর প্রশ্নটা আমরা দেখছি। দেখো 18 নম্বরের প্রশ্নটা কি বলেছে, একটা আলোক রশ্মি 30 ডিগ্রি আপতন কোণে একটা সমতল দর্পণে পড়লো। মানে 30 ডিগ্রি আপতন কোণে, তোমরা কিন্তু এই জিনিসটা অনেকেই হয়তো ভুল করতে পারো, আমি সেটা কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি। ধরো এটা হচ্ছে আপতন কোণ, এটা হলো আমার প্রতিফলন কোণ, এটা হচ্ছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি। তো এইটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ। এখানে বলছে 30 ডিগ্রি আপতন কোণে দর্পণে পড়েছে। যদি বলতো, এখানে কিন্তু এরকম প্রশ্ন অনেক সময় আসতে পারে কনসেপ্ট যাচাই করার জন্য, যে দর্পণের সাথে দর্পণের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে পড়লো, মানে এই অ্যাঙ্গেলটা হয়তো বলে দিতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু 30 ডিগ্রি আপতন কোণ হবে না। এইখানে কিন্তু বোঝার ব্যাপার আছে। তোমাকে যদি বলে 30 ডিগ্রি আপতন কোণ, 30 ডিগ্রি দর্পণের সাথে অ্যাঙ্গেল করে পড়েছে, তার মানে কিন্তু আপতন কোণ হয়ে যাবে 60 ডিগ্রি, কারণ এটা তো অভিলম্ব। অভিলম্ব তো আমরা জানি এই টোটালটা তো 90 ডিগ্রি। তাহলে এটা 30 ডিগ্রি হলে আপতন কোণ কত হবে? এটা হবে 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয়, প্রতিফলন কোণও কিন্তু 60 ডিগ্রি হবে। ঠিক আছে, এখানে আমাকে বলেছে 30 ডিগ্রি কোণে আপতন কোণে, মানে এটা 30, এই যে এইটা অবিলম্বের সাথে এটা 30, তাহলে প্রতিফলন কোণও কত হবে? 30 হবে। 30 হবে। তা দর্পণে প্রতিফলনের ফলে রশ্মির চ্যুতিকোণ কত হবে? আমি আগেই চ্যুতিকোণ নিয়ে একটা অলরেডি ভিডিও করে, শর্ট ভিডিও দেখে নেবে। চ্যুতিকোণ হলো আমাদের এই টোটাল অ্যাঙ্গেলটা। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত আমরা হচ্ছে তোমার 30 প্লাস 30 হচ্ছে 60, তাহলে এই চ্যুতিকোণটা কত হবে? 120 ডিগ্রি। চ্যুতিকোণ হয়ে যাবে 120 ডিগ্রি। তো উত্তর হয়ে যাবে অপশন এ। ওকে, ওকে, ঠিক আছে। উম, শুধু একটা জিনিস এখানে মনে রাখবে, যে 30 ডিগ্রি যে আপতন কোণে একটা সমতল দর্পণে যদি পড়ে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপতন কোণ যদি দর্পণের সঙ্গে এখানে বলে দেবে, যদি দর্পণের সঙ্গে বলে দেয়, তবে কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু এইভাবে হবে। তাহলে দেখো দর্পণের সঙ্গে, যেটা আমি অলরেডি আলোচনা করলাম, দর্পণের সঙ্গে যদি 30 ডিগ্রি কোণে পড়ে, এটা 60 হবে, তাহলে এটাও 60, সেক্ষেত্রে 120 হলো, সেক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাবে 60 ডিগ্রি। ওকে, প্রশ্নটা খুব ভালোভাবে পড়তে হবে। ওকে, নেক্সট, আলোর গতিবেগ নির্ভর করে যার উপর, সেটা কি? আলোর গতিবেগ নির্ভর করে মাধ্যমের উপর। নেক্সট, কাঁচ মাধ্যম থেকে আলো তির্যকভাবে এসে জলে পড়লো। কাঁচ মাধ্যম থেকে আলো তির্যকভাবে এসে জলে পড়লো, তাহলে প্রতিসৃত রশ্মি কি হবে? অভিলম্ব থেকে দেখো দূরে সরে যাবে। ঠিক আছে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। 20 সি হয়ে যাবে উত্তর। নেক্সট দেখো 21 নম্বর, এ বি সি ডি এই চারটে পদার্থের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.5, 1.4, 1.8, 1.3। তাদের মধ্যে কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক? তো আমরা আমরা জানি বেগ ভি ইকুয়াল টু সি বাই, বেগ ভি ইকুয়াল টু সি বাই মিউ, তাই তো? তাহলে যার প্রতিসরাঙ্ক এখানে হরে আছে না, তো প্রতিসরাঙ্ক যার, এখানে জিজ্ঞাসা করেছে আলোর বেগ সর্বাধিক, মানে ভি এর মানটা সর্বাধিক কখন হবে? যদি মিউটা কম হয়। তো এখানে দেখো সব থেকে মিউ কম কার আছে? 1.3, 1.3। তাহলে আমার উত্তরটা কি হয়ে যাবে? আমার উত্তর হয়ে যাবে হলো ডি, তাই না? 21 হয়ে যাবে উত্তর ডি, কারণ এর প্রতিসরাঙ্কটা কম আছে। যেহেতু প্রতিসরাঙ্কটা সব থেকে কম, তো হর কমে গেলে এখানে কিন্তু বেগটা সব থেকে বেশি হবে। ওকে, নেক্সট দেখো 22 নম্বরের প্রশ্নটা। 22 নম্বরের প্রশ্ন বলেছে, একটা আয়তাকার কাঁচের ব্লকের ওপর আলো তির্যকভাবে আপতিত হয়ে ব্লকের মধ্য দিয়ে চলছে। যদি আপতিত রশ্মি সমান্তরালভাবে বায়ুতে
একটি গুলি ছোড়া যায়, আপতিত রশ্মির সমান্তরালভাবে বায়ুতে যদি একটা গুলি ছোড়া যায় তাহলে গুলিটির গতিপথ কেমন হবে? গুলিটির গতিপথটা চেয়েছে। দেখো এটা উত্তর হয়ে যাবে নির্গত রশ্মি সমান্তরালভাবে, মানে যেই যে নির্গত রশ্মিটা যেটা হবে সেটা কিন্তু সমান্তরালভাবে কিন্তু গুলিটা ছোড়া যাবে। ওকে, নেক্সট দেখো 23 নম্বরের প্রশ্নটা, আলোকরশ্মি আপতন কোণের যে মানটি হওয়া সম্ভব নয়, যে মানটা হওয়া সেটা হচ্ছে 110 ডিগ্রি। আপতন কোণের মান যে 110 ডিগ্রি হওয়া কিন্তু সম্ভব নয়, ঠিক আছে? কারণ আপতন কোণের মান যদি 110 ডিগ্রি হয়, প্রতিফলন কোণ তাহলে 110 ডিগ্রি হওয়া উচিত, সেক্ষেত্রে 220 ডিগ্রি হবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওটা হবে না। আমাদের কিন্তু 110 ডিগ্রি হবে না, আমাদের তার কম হতে হবে, ঠিক আছে? মানে যাতে আমাদের 180 ডিগ্রি বা তার থেকে কম হতে হবে। নেক্সট 24 নম্বরের প্রশ্নটা দেখো, সমতল দর্পণে কোনো আলোকরশ্মি আই কোণে আপতিত হলে চ্যুতিকোণ কত হবে? এটা আমরা খুব ভালোভাবেই জানি যে 180 ডিগ্রি মাইনাস 2i, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কিন্তু অবশ্যই চ্যুতিকোণ দিয়ে আসতেই পারে, যে সমতল দর্পণে কোনো রশ্মি যদি আই কোণে আপতিত হয় তাহলে চ্যুতিকোণ কত হবে? 180 ডিগ্রি মাইনাস 2i। এটা কিভাবে এলো তোমরা আশা করি প্রুফটাও জানো। নেক্সট যদি এটা যদি কোনো অসুবিধা হয় একবার জানিও আমাদের, আমি এটা আলোচনা করে দেবো, বা আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপে গ্রুপের লিঙ্ক আছে, সেখানে বললেও আমি তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? 25 নম্বরের প্রশ্নটা দেখো, সাধারণ পেরিস্কোপে কি থাকে? সাধারণ পেরিস্কোপ থাকে হচ্ছে দুটি সমতল দর্পণ থাকে। সাধারণ পেরিস্কোপে দুটি সমতল দর্পণ থাকে, ঠিক আছে? তো এই ছিল বন্ধুরা আজকে আমাদের 25টা প্রশ্ন আলো চ্যাপ্টারের থেকে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তোমরা ভিডিওটা আশা করি পুরো দেখেছো। আর এই ধরনের আরও যদি আমি সুযোগ হয় তাহলে আরও কিছু চ্যাপ্টার্স আমি আপলোড করব। তো তোমরা বাড়িতে খুব ভালোভাবে পড়ো, তোমাদের সামনে পরীক্ষা। অল দ্য বেস্ট, আর খুব ভালো থেকো। আশা করি আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং তোমাদের জন্য অনেক ভালোবাসা এবং অনেক শুভকামনা রইলো। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, এটাই আমি চাই। চলো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হবে।